গাজায় কূটনীতি পুরোপুরি ব্যর্থ এই কথাটা দিয়ে শুরু হচ্ছে এমন একটি প্রস্তাব যেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। চলুন একটু গভীরভাবে দেখা যাক এর পেছনের যুক্তিগুলো ঠিক কী। বক্তৃতার একেবারে শুরুতেই এই কথাটা, এর মানে কি? এর মানে হল আলোচনার সব দরজা বন্ধ। আর যখনই আলোচনার পথটা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু একটা চরমপন্থী সমাধানের মঞ্চ তৈরি হতে শুরু করে। কারণ বোঝানো হচ্ছে যে পুরনো সব রাস্তাই তো ব্যর্থ হয়েছে। তো যুক্তির শুরুটাই হচ্ছে কূটনীতিকে পুরোপুরি প্রত্যাখ্যান করার মধ্যে দিয়ে। মানে এখানে যা বলা হচ্ছে তা হলো সংঘাত সমাধানের জন্য এখন যে আন্তর্জাতিক ব্যবস্থাগুলো আছে সেগুলোকে পদ্ধতিগতভাবে বাতিল করে দেওয়া হোক। দেখানো হচ্ছে যে এই পুরো কাঠামোটা আসলে আর কাজই করছে না। আর এই যে কাঠামোর ব্যর্থতার কথা বলা হলো সেটার জন্য আঙুল তোলা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দিকে। এটা কিন্তু কোনো সাধারণ সমালোচনা না, এখানে একদম নির্দিষ্ট করে জাতিসংঘের পদ্ধতিগত দুর্বলতাকেই মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে। সোজা কথায় পুরো দায়টা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা, তাহলে জাতিসংঘের কাঠামোর সমালোচনাটা ঠিক কী? প্রথমত, সমস্যাটা হলো নিরাপত্তা পরিষদের রেজলিউশনগুলো ভেটো দিয়ে আটকে দেওয়া হয়। তো এর সমাধান হিসেবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভোটটাকেই নিরাপত্তা পরিষদ থেকে বের করে সাধারণ পরিষদে নিয়ে যেতে হবে। আর এই পুরো ব্যাপারটাকে একত্রিত করার জন্য একটা স্লোগানও সামনে আনা হচ্ছে, ফিলিস্তিনের জন্য, শান্তির জন্য মুত্তাহিদ। এতক্ষণ তো গেল প্রাতিষ্ঠানিক যুক্তিতর্ক। এবার যুক্তির মোড় ঘুরছে আবেগের দিকে, মানবতার কাছে আবেদনের দিকে। এখানে বক্তা আসলে বেসামরিক মানুষদের দুর্ভোগকে সামনে আনছেন, আর সেটার ওপর ভিত্তি করেই তার যে চরমপন্থী পদক্ষেপ সেটার পক্ষে একটা নৈতিক ভিত্তি তৈরি করার চেষ্টা করছেন। এই কথাটা শুনলেই বোঝা যায় এখানে কতটা আবেগপ্রবণ ভাষা ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার, একটা ভয়াবহ জরুরি অবস্থা তুলে ধরা, একটা নৈতিক ক্ষোভ তৈরি করার চেষ্টা, যাতে যারা শুনছে তারা দ্রুত কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য তাড়না বোধ করে। শুধু তাই নয়, বক্তৃতায় আক্রমণকারীদের মানবিকতা নিয়েও সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি এমনও বলা হচ্ছে যে তারা হয়তো রোবট। এটা কিন্তু একটা খুব শক্তিশালী কৌশল। প্রতিপক্ষকে যখন রোবট বা অমানবিক হিসেবে দেখানো হয় তখন তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হস্তক্ষেপকে শুধু ন্যায্যই মনে হয় না, বরং সেটাকে একটা নৈতিক দায়িত্ব বলেও মনে হতে শুরু করে। আচ্ছা, এতক্ষণ ধরে যে ভিত্তিটা তৈরি করা হলো, সমালোচনা, আবেগ, এবার সেইখান থেকে বক্তৃতাটা একটা চূড়ান্ত দিকে মোড় নিচ্ছে, আর সেটা হলো সরাসরি হস্তক্ষেপের আহ্বান। এটাই কিন্তু এই পুরো বক্তৃতার মূল প্রস্তাব, একটা সুনির্দিষ্ট কিন্তু খুবই অপ্রচলিত কর্মপরিকল্পনা। তাহলে এই হস্তক্ষেপটা কেমন হবে? এখানে দুটো মডেলের তুলনা করা হচ্ছে। একদিকে আছে জাতিসংঘের শান্তিরক্ষী বা ব্লু হেলমেট, যেটাকে সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে। বলা হচ্ছে তাদের নাকি প্রশিক্ষণ আর প্রস্তুতির অভাব। এর বদলে প্রস্তাব করা হচ্ছে একটা শক্তিশালী সেনাবাহিনী, এমন একটা বাহিনী যা শুধু শান্তি রক্ষা করবে না, বরং সক্রিয়ভাবে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তৈরি হবে। আর এই সেনাবাহিনীর পরিচয়টা কি হবে? বলা হচ্ছে গণহত্যা গ্রহণ করে না এমন দেশগুলোর একটি শক্তিশালী সেনাবাহিনী। তার মানে এই বাহিনীটা কিন্তু কোনো নির্দিষ্ট দেশের প্রতি অনুগত থাকবে না। এর ভিত্তিটা হবে একটা সাধারণ নৈতিক আদর্শ। এটা ঠিক কোনো দেশের সেনাবাহিনী নয়, এটা হবে একটা আদর্শিক সেনাবাহিনী। এখন এই যে একটা আদর্শিক সেনাবাহিনীর কথা বলা হলো, এর জন্য সমর্থন আসবে কোত্থেকে? এখানেই বক্তৃতায় ইতিহাসকে টেনে আনা হচ্ছে। কিছু নির্দিষ্ট ঐতিহাসিক সংগ্রাম আর বিপ্লবী ব্যক্তিত্বদের কথা উল্লেখ করে বিশ্বজুড়ে সমর্থন পাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। মানে বর্তমান পরিস্থিতিকে একটা অনেক বড় ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলে দেখানো হচ্ছে। তো কাদেরকে আহ্বান জানানো হচ্ছে? দেখুন, এখানে নাম নেওয়া হচ্ছে এশিয়ার সেনাবাহিনীর, হিটলারকে হারানোর সাহসী স্লাভিক জনগণের, আর বলিভারের ল্যাটিন আমেরিকান জনগণের। এই প্রত্যেকটা গোষ্ঠীরই কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের একটা শক্তিশালী ইতিহাস আছে। তো তাদের নাম উল্লেখ করে আসলে সেই বিপ্লবী ঐতিহ্যের দিকেই ইঙ্গিত করা হচ্ছে। আর এই সব কিছুর পর বক্তৃতায় একদম পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হচ্ছে যে কথার সময় শেষ। এটা হলো যুক্তির একেবারে শেষ পর্যায়ে। এখানে আর আলোচনা বা কথা নয়, বরং সরাসরি অ্যাকশন বা শারীরিক পদক্ষেপের জন্য আহ্বান জানানো হচ্ছে। এটাই ফাইনাল কল টু অ্যাকশন।
এবং বক্তৃতাটি তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাচ্ছে এই লাইনটা দিয়ে, এখন সময় এসেছে বলিভারের স্লোগান ব্যবহার করার, স্বাধীনতা অথবা মৃত্যু। দেখুন, একটা বিখ্যাত বিপ্লবী স্লোগান ব্যবহার করে পুরো প্রস্তাবটাকে একটা মুক্তির সংগ্রাম হিসেবে দেখানো হচ্ছে। এটা আর কোনো সাধারণ সামরিক হস্তক্ষেপ থাকছে না, এটাকে একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো পুরো বিশ্লেষণ শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, যখন কথা যথেষ্ট বলে মনে হয় না, তখন এরপর কি আসে? কূটনৈতিক ব্যর্থতার কথা দিয়ে শুরু করে স্বাধীনতা অথবা মৃত্যুর মতো একটা জায়গায় পৌঁছানোর যে যাত্রা, সেটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, এই ধরনের যুক্তির শেষটা ঠিক কোথায়?